আজকে আমার একটা বিরল সুযোগ এসেছে এই দেশের একজন মহান মুক্তিযোদ্ধা যিনি নিজের জীবনকে বাজি রেখে সারা দেশে যখন পাক হানাদার বাহিনী গণহত্যা চালাচ্ছিল সেই সময় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে যিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যিনি সেই সময় সেই বাংলাদেশি সেনাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি যুদ্ধে নেমে গিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে অভিনন্দন জানানোর সুযোগ পাইনি স্পিকার হওয়ার পরে। আমরা অত্যন্ত গর্ববোধ করি আজকে এই হাউসে, এই পার্লামেন্টে, যে আমাদের স্পিকার আসনে আজকে এমন একজন বসেছেন যিনি আমাদের অস্তিত্বের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে, আমাদের চিন্তার সঙ্গে জড়িত হয়ে আছেন। তিনি হচ্ছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই এই জন্য আরো, যে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি শুধু যুদ্ধই করেননি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এরপরে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়ে সাতবার জয়ী হয়ে এই পার্লামেন্টে এসেছেন। আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। আমি আপনাকে অভিনন্দন জানাতে এই জন্যে যে এই দেশে যারা রাজনীতি নয় বা অন্য কিছুর সঙ্গে নয়, খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের মধ্যে আপনি একজন আইকন হয়ে আছেন। কারণ আপনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি পাকিস্তান আমলে ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর, যিনি পরবর্তীকালে বাংলাদেশ ফুটবল বাহিনীর আপনি নেতৃত্ব দিয়েছিলেন। আপনি হচ্ছেন সেই নেতা, আপনি হচ্ছেন সেই স্পিকার যিনি আজকে এই মহান পার্লামেন্টে যখন একটা গণ অভ্যুত্থানের পরে, যখন একটা সর্বনাশের পরে এই পার্লামেন্ট যখন একটা নতুন স্বপ্ন নিয়ে এসে উপস্থিত হয়েছে, এই পার্লামেন্টে যখন আমরা যারা বয়োবৃদ্ধ, যারা আমরা নতুনকে বরণ করে যে তৈরি হয়ে এসেছি, যখন আমাদের নাহিদ সাহেবের মতো মানুষেরা, হাসনাতের মতো মানুষেরা আজকে এসছেন, যাদেরকে দেখে আমরা নতুন স্বপ্ন দেখছি, তাদেরকে আপনি নতুন পথ দেখাবেন, সেই পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব আপনি নিয়েছেন। আপনাকে সেই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে ভারাক্রান্ত হৃদয়ে আমি স্মরণ করছি আপনার সহধর্মিণী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষাবিদ বেগম দিলারার কথা, দিলারা হাফিজের কথা। এই জন্য না যে তিনি আপনার সহধর্মিণী ছিলেন, এই জন্য আরো বেশি করে যে তিনি আমার সহপাঠী ছিলেন। আমরা দেখেছি যে একজন মহিয়সী মহিলা কিভাবে শিক্ষা নড়ে গেছিলেন, কিভাবে শিক্ষার আলো তিনি ছড়িয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমি যখন আপনার সামনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি খুব চিন্তিত এই জন্য যে আমাদের সালাউদ্দিন সাহেব, আমাদের কালিগ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরে বক্তব্য রাখা যে কোনো পার্লামেন্টারিয়ানের পক্ষেই খুব কঠিন ব্যাপার। তারপরেও আমি আশা করি যে আমি যেটা বলতে চাই সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। মাননীয় স্পিকার, এখানে সালাউদ্দিন সাহেব বসেছেন, তারপর আবার আমি বলেছেন, আবারও বলতে চাই যে আমাদের অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে। বিশেষ করে আমাদের সম্মানিত বিরোধী দলের এক সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, করেছি মাননীয় স্পিকার, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। এই সংবিধান 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তে সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে
বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান, এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় স্পিকার অত্যন্ত সত্য কথা বলেছেন সালাউদ্দিন সাহেব, যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি আমাদের প্রয়োজনে। কারণ 5ই আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন, তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টি হতো, যে নৈরাজ্যের জন্য হয়তো আমরা সেই দেশকে, সেই সময়ে আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের আজকে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সেই কথাগুলো কিছুটা উত্তর দিতে চাই। বিশেষ করে আমার নাম যেখানে সবখানে এসছে, আপনি জানেন, আপনিও তার একজন সাক্ষী, যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। মানুষের স্পিকার, এখনো যখন আমাদের সেই তপু, সেই ছোট্ট মেয়েটা, সে যখন ওই মায়ের ডাকে এসে দাঁড়ায় এবং সে যখন বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে যেতে চাই, তখন আমাদের কারোরই পক্ষে চোখে পানি রাখা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দেখতাম আমার গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুকখানে ছাত্রদল করতাম, আমি ওকে যুবদল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। অনেকে রিক্সা চালাতো, অনেকে বাড়িতে সেই সময় দারোয়ানের কাজ করতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই মামলাগুলো যখন হতো এবং পুলিশরা যখন রেইড করতো, আমাদের সেই গ্রামগুলোতে গ্রামের মানুষ, মহিলারা ছুটে বেরিয়ে ধান খেতে চলে যেত। শীতের সময়ে তারা সেই ধান খেতে আশ্রয় নিত অথবা গাছে আশ্রয় নিত। এইরকম চরম অত্যাচার, নির্যাতন আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আমাদের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে গিয়ে, ডিবিতে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে যারা স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কথা লিখেছে, যারা জিয়া সাইবার ফোর্স নাম দিয়ে যারা তখন লিখত, তাদের কিভাবে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে হাতের নখ, পায়ের নখ তুলে ফেলে দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে। আমরা দেখেছি কিভাবে এই আয়নাঘরের মধ্যে আমাদের সহকর্মী, ওনাদের ছেলে, ওনাদের ভাই, তাদেরকে নিয়ে গিয়ে গুম করে আটক করে রাখা হয়েছে। বহুদিন ধরে আমরা তাদের খবর পাইনি। মাননীয় স্পিকার, সেই জন্য একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এটা এই দেশের সব মানুষই ধারণ করে। মাননীয় স্পিকার, কিন্তু যখন এই কথাগুলো, এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। তখন আমাদের এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারাও কিন্তু মাননীয় স্পিকার একইভাবে কষ্ট পায়। আমাদের একজন বন্ধু বলেছেন যে 1900 সালটা হচ্ছে আপনি আসার আগে, অর্থাৎ আপনার লন্ডনে যে সভা হলো, যে ঐতিহাসিক বৈঠক আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রুপ করে, কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে,
যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। এটাও আমাদেরকে সকলকে স্বীকার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমি বয়স্ক মানুষ, আমরা 80-র দশকের 70 দশকের মানুষ। 70 দশক আমরা দেখেছি। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, লড়াই করেছি বাংলাদেশের স্বাধিকারের জন্য। আমরা সংগ্রাম করেছি বা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য। এটা আমরা করেছি। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই 71কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই 71কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয় মাননীয় স্পিকার। সেই জন্যই আমাদের কালিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, 71 নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে 71 হচ্ছে আমাদের পরিচয়, সেই জন্যই আমরা এই কথা বারবার বলি। মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সেই সংবিধান নিয়ে কথা বলার দৃষ্টতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন, যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে, এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলেও যেতে হয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার। চেহারা হঠাৎ করেই তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশের মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টেও বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন, এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন, এবং গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দিয়েছিলেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেই সময়ে আমাদের বিএনপি সংগঠিত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সেই মহিষী মহিলা, যিনি 1971 সালেও যখন তার প্রিয়তম স্বামী তাদেরকে রেখে
এই আমার পাশে বসে আছেন আমার নেতা, তখন তিনি শিশু, তার ছোট ভাই, তাদেরকে রেখে তিনি যখন যুদ্ধে চলে গেছেন স্বাধীনতার ঘোষণা করে, তখন তাদেরকে নিয়ে তিনি সেই সময় দুই হাত ধরে তিনি সামনে এগিয়ে গেছেন। সেই সময়ের একটা কথা বলি, ঘটনা বলি মাননীয় স্পিকার, যে ওই সময়ে যখন আপনার চলে গেলেন, পাক হানাদার বাহিনী যখন বাঙালি সেনাদের কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য ছুটে এসেছিল, কোট খুলে দিতে চাবি চেয়েছিল, তখন একজন হাবিলদার ছুটে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার বাংলায়, যে আমি এখন কি করব, স্যার তো নেই, এখন এই চাবি আমি দেবো কিনা। তিনি বলেছিলেন, তোমাদের স্যার না আসা পর্যন্ত তুমি এই চাবি কখনই হস্তান্তর করবে না। এবং তখনই সেদিন থেকেই তিনি কিন্তু মাননীয় স্পিকার, আমি তাকে সবসময় বলি যে তিনি ছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর সেই কারণে তিনি সেই নারী মুক্তিযোদ্ধা। এবং পরবর্তীকালে এই দুই শিশুর হাত ধরে তিনি বোরখা পরে স্টিমারে করে তিনি ঢাকাতে এসেছিলেন। তার কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন। তাকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সেনানিবাসে আটক করে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, সারাটা জীবন এই মহিলার সংগ্রাম করতে করতে গেছে মানুষ। মাননীয় স্পিকার, যে 3.5 বছর 4 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতি ছিলেন, সেই কয়েকটা বছর হয়তো একটু শান্তিতে ছিলেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই সেই পতাকা তুলে ধরতে হয়েছে। পতাকাটা কিসের? পতাকা হচ্ছে স্বাধীনতার, পতাকা হচ্ছে গণতন্ত্রের, পতাকা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা। সেই পতাকা তিনি ধরে দেবেন। মাননীয় স্পিকার কোনোদিন আপোষ করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমার মনে হয় যে এশিয়া উপমহাদেশে খুব কম মানুষেরই নেতারই এই সংগ্রামের সেই ইতিহাস আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশীয় নেত্রীকে যখন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছিল, তার কয়েকদিন আগেই কিন্তু তিনি লন্ডন থেকে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, মাননীয় সংসদ নেতা ইচ্ছা করলে তিনি লন্ডনে থেকে যেতে পারতেন। তিনি জানতেন যে দেশে ফিরে গেলে তাকে কারাগারে যেতে হবে, তারপরেও তিনি এই দেশে ফিরে এসেছেন। কারণ বারবার তিনি কথা বলেছেন যে এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। সেই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপির নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে আবু সাইদ, ওয়াসিম এবং আরো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে, আমাদের শ্রমিক কৃষক মজুরদের রক্তের বিনিময়ে, আমাদের ভোলার শাওন, নারায়ণগঞ্জের সমিত, মুন্সিগঞ্জের শাওন, আমাদের এই সমস্ত নেতাকর্মী, সমস্ত নেতাকর্মীদের রক্তের উপরে আমরা আজকে আন্দোলনের পরে, এই নির্বাচনের পরে এই সংসদে দাঁড়িয়ে আছি। মাননীয় স্পিকার, সমগ্র দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সমগ্র দেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে, যিনি বাংলাদেশে এসে প্রথম যে কথাটা সকলের সামনে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে,
সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তোলবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে দারিদ্র্য থেকে মুক্ত হবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে শিক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা। আজকে সেই কাজগুলো তিনি শুরু করেছেন। মাননীয় স্পিকার, এগুলো নিয়েও অনেকে কটাক্ষ করে, প্রশ্ন তোলে যে এত টাকা পাবে কোথায়। আপনারা তো দেখছেন কাজ শুরু হয়ে গেছে এবং উনি বর্ণনাও করেছেন কিভাবে টাকা আসবে, কোত্থেকে যাবে। আজকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করবার কাজ শুরু হয়েছে। আজকে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, তার যে সমস্যাগুলো সেই সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি কাজ করছেন এই জাতিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এটা তার রক্তের মধ্যে আছে, এটা তার জিনের মধ্যে আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন শাহাদাত বরণ করেন 1981 সালে, তখন তারপরে আমাদের বন্ধু, আমাদের ছোট ভাইয়ের মতোই তার বইতে তিনি লিখেছেন যে উইলিয়াম বি মাইলাম, তৎকালীন মার্কিন অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তিনি লিখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 1975 সালে শহীদ হতেন বা মারা যেতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, হয়তো বা এটা লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রে পরিণত হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন হাল ধরেছিলেন এই দেশের, আপনাদের নিশ্চয়ই সকলে মনে থাকার কথা যে তার প্রতিটি টার্মে তিনি অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, তিনি সাক্ষী, তিনি বলতে পারবেন যে প্রতিবার জিডিপি বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং সব শেষে গোল্ডেন ব্যাকস্ট্যাক বলা হয়েছিল ইমার্জিং টাইগার, বাংলাদেশ হচ্ছে একটি উদীয়মান ব্যাঘ্র। সেই পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মাত্র 3.5 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা পটেনশিয়াল একটা রাষ্ট্র বলছি পটেনশিয়াল রাষ্ট্রতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই হচ্ছে শহীদ জিয়া, যিনি দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে আওয়ামী লীগের কারণে, সেই দুর্ভিক্ষের পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছিলেন। এবং উনি সেই শহীদ জিয়া যিনি উচ্চ ফলনশীল বীজ শুরু করেছিলেন এবং খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, কৃষি বিপ্লব সূচনা করেছিলেন। তিনি মাঠে ঘাটে চারণ কবির মতো ঘুরে বেড়াতেন। মাননীয় স্পিকার, তার কণ্ঠে ছিল শুধু একটি গান, একটি সঙ্গীত, উন্নয়নের সঙ্গীত, এগিয়ে যাওয়ার সঙ্গীত। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও সেই একই বাউলের কণ্ঠস্বর শুনেছি, একই চারণ কবির গান শুনেছি। তিনি একইভাবে গণতন্ত্রের গান গেয়েছেন। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসছেন নির্বাচনে জিতে, যিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কি একইভাবে শুধু উন্নয়ন, মানুষের উন্নয়ন, কিভাবে ক্ষমতায়ন হবে নারীদের, কিভাবে আমাদের মেয়েরা লেখাপড়া শিখবে, কিভাবে আমাদের স্বাস্থ্যসেবার উন্নতি হবে, এই কাজগুলো তিনি করে গেছেন মানুষের। মাননীয় স্পিকার, ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত আরাম আয়েশের কথা কখনো চিন্তা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তখন তার পজিশনে পাওয়া গেল একটা ছেঁড়া সুটকেস। এটা নিয়ে ফ্যাসিস্টরা অনেক বিদ্রুপ করে, কিন্তু সেটাই সত্য ছিল। মাননীয় স্পিকার, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহহীন অবস্থায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন, তার কোনো বাড়ি ছিল না। মাননীয় স্পিকার, আজকে ঠিক একইভাবে এই তরুণ, এই যুবককে সামনে নিয়ে আমরা এগোচ্ছি একটা সম্ভাবনার একটা প্রতীককে সামনে নিয়ে, যাকে আমরা আশা করি, যাকে আমরা মনে করি যে তিনি বাংলাদেশের পরিবর্তন আনতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন অর্থনীতির অবস্থা খুব খারাপ, আমাদের অর্থমন্ত্রী বলেছেন। আমরা জানি যে এখন দেশে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে চলে গেছে, এর ইনস্টিটিউশন। মাননীয় মন্ত্রী, আপনি সাম আপ করুন।
আমাকে আপনি দুটো সাম আপ মিনিট, করুন। আমি শেষ করে ফেলবো। টেক ইউর টাইম। আমি জানি যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা এটা খুব কঠিন কাজ। কিন্তু আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব হবে। শুধু তাই নয় বন্ধুগণ, স্পিকার, আমি একটা ছোট্ট ঘটনা বলি আমার বক্তব্য শেষ করব। সেই বক্তব্যটি হচ্ছে 2002 সালে আমি দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সফরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। প্রায় 150 সফর সঙ্গী ছিলাম। প্রচণ্ড শীত ছিল। আপনার গ্রেট হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়া হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তারপর প্রেজেন্টেশন লাইনে আমরা সবাই দাঁড়ালাম। আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যখন চীনা প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাডাম প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন, পরিচয় করাতে করাতে যখন ওনার সামনে আসলেন, এসে ম্যাডাম যখন পরিচয় করেন মাই সান তারেক, চীনা প্রধানমন্ত্রী তার দুইটা হাত শক্ত করে তারেক রহমান সাহেবের হাত ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে সেই পতাকা তিনি তুলে ধরেছেন। সেই পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, সেই পতাকা হচ্ছে সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।